যেতে ব্যাক স্টেজের পরতে লেপ্টে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ। গিরি শিশির শুম্ভু অজিন্তে সুফল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ, হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাপড়ে খেয়ে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, আপনারা রয়েছেন আপনাদের প্রিয় নাট্যদল আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্যালোচনার চতুর্থ পর্যায়ের দ্বিতীয় পর্বে। আর এই পর্বে যার বক্তব্য শুনবো তিনি হলেন শ্রী অতনু সরকার। আমার সাথে যে অতনুদার খুব বেশি আড্ডা হয়েছে তা নয়, কিন্তু যখনই আড্ডা হয়েছে তখনই দেখেছি প্রাণ চঞ্চল একজন অন্য রকমের মানুষ, যার জন্ম 1976 সালে এবং তার পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। নাটক নিয়ে তার পড়াশোনা দিল্লির সঙ্গীত নাটক একাডেমিতে। 1994 সালে অনফ ফাইন আর্টস একাডেমিতে তার থিয়েটারে যাত্রা শুরু। তারপরে 2001 সালে তৈরি করেন থিয়েলাইটস নাট্যদল। একটি কথা খুব উল্লেখযোগ্য যে গতকাল ছিল থিয়েলাইটস এর 20তম জন্মদিন। একটি দলকে 20 বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন বিষয়। যারা একটি সংগঠন চালান তারা বুঝতে পারবেন এর জন্য কতটা পরিশ্রম, কতটা সততা লাগে, যা আমরা দেখতে পাই যে অতনু সরকারের। তিনি থিয়েটারের গুরু হিসেবে যাদেরকে পেয়েছেন তাদের মধ্যে অন্যতম বিখ্যাত মানুষেরা হলেন রতন থিয়াম, শ্যামানন্দ জালাল, রামগোপাল বাজাজ, কেন পানিক্কার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতিলেখা সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, হাবিব তানভীর, বিশ্বদেব দত্ত, প্রদীপ নাগ, কীর্তি জৈন, সতীশ আনন্দ, অরুণ মুখোপাধ্যায়, মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, উষা গাঙ্গুলি, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সত্যব্রত রাও, এইচ কানাইলাল, সাবিত্রী হেসনা, সুমন মুখোপাধ্যায়, গৌতম হালদার, সুব্রত পট্টনায়ক প্রমুখ নাট্য ব্যক্তিত্ব। 1999 সালে অতল করতল নাটক দিয়ে তার নির্দেশনার কাজ শুরু। এটি এক্সপেরিমেন্টাল থিয়েটার গিল্ডের প্রয়োজনা ছিল এবং তারপরে তার থিয়েলাইটসে নির্দেশনার কাজ। এখনো পর্যন্ত থিয়েলাইটসে তার নির্দেশনার সংখ্যা 34টি, যার মধ্যে 17টি স্বল্প দৈর্ঘ্য, 11টি পূর্ণাঙ্গ নাটক, একটি সাইট স্পেসিফিক নাটক, একটি অনুনাটক, 2টি পথনাটক এবং 2টি অন্তরঙ্গ নাটক রয়েছে তার ঝুলিতে। প্রায় 40টি নাটকের গান তিনি রচনা করেছেন। অতনুদার পরিচালনায় যে নাটকগুলো অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে সাত মার পালোয়ান, ব্রাহ্মণ ব্রাহ্মণী, সম্প্রতি পরিচালিত শয়তান এবং শ্রী ব্রাত্য বসু রচিত নাটক ভয়। ভয় নাটক কতটা জনপ্রিয় হয়েছে তা আমরা সকলেই জানি। বর্তমানে শ্রী অতনু সরকার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা মন্ডলীর মাননীয় সদস্য। এরকম একজন মানুষ তার নাট্য সম্মানে ঝুলিয়ে যে ভরপুর থাকবে তা তো স্বাভাবিক। 2000 সালে ভারত সরকারের কাছ থেকে পান ন্যাশনাল স্কলারশিপ পুরস্কার অভিনয়ের জন্য এবং 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পান নির্দেশনার জন্য স্টেট স্কলারশিপ। থিয়েলাইটস এর বাইরেও তিনি অনেকগুলি দলের নাটক নির্দেশনা করেছেন। সেই দলগুলির মধ্যে উল্লেখযোগ্য মহিষাদল শিল্পকৃতি, গিলোটিন, মাথাভাঙা, থিয়ে লাভার্স, বালিগঞ্জ, স্বপ্ন সূচনা প্রভৃতি নাট্যদল। একটি প্রসঙ্গ অত্যন্ত উল্লেখযোগ্য যে মিনারবা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা স্বনামধন্য পরিচালক এইচ কানাইলালের নির্দেশনায় তিনি অভিনয় করেন। তাতে তিনি প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী দেবীর সঙ্গে অভিনয়ের সুযোগ পান। তো আমরা চতুর্থ পর্যায়ের প্রথম দিনকেই বলেছিলাম যে এই পর্যায়ে প্রতিজন বক্তা তাদের বক্তব্যে একটি নির্দিষ্ট প্রসঙ্গে কথা বলবেন। ঠিক যেমন গতকাল শ্রী দেবাশিস দত্ত বলেছিলেন ডিজাইন সম্পর্কে, ঠিক তেমনি আজকে শ্রী অতনু সরকার বলবেন বাঙালির নাট্য আত্মবিশ্বাস এই বিষয়ে। কি বলবেন? বাঙালির আত্মবিশ্বাস আছে কি নেই? আসুন শুনে নিতে হবে। তাহলে উজ্জা সিম। নমস্কার। আমরা সকলেই অবগত যে গোটা বিশ্ব এক মহামারীতে আক্রান্ত। সেই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীও এই মহামারীর শিকার। এ বিষয়ে বলার নতুন কোনো প্রয়োজন নেই। তবুও এই দীর্ঘ 2.5 মাস ব্যাপী তারও অধিক সময় যারা আমরা ঘরবন্দি, তারা এই সময়ে সার্বিকভাবে কি করতে পারছি এটা বড় কথা নয়। আমরা থিয়েটারের
প্রসারে আদৌ কি কিছু করে উঠতে পারছি? কারণ থিয়েটার এমন একটা মাধ্যম, যে মাধ্যমে একই অঙ্গনে বহু মানুষের সমাবেশ, সমাগম ভীষণ আবশ্যক। আমরা হয়তো নিজেদের মতো করে থিয়েটারের চর্চা করছি ব্যক্তিগত স্তরে, কিন্তু আদতে তো থিয়েটারটা এইভাবে হওয়া সম্ভব নয়। একজন পেইন্টার তাঁর মতো করে চর্চা করতে পারেন, একজন লেখক তাঁর মতো করে লিখতে পারেন, এমনকি একজন আবৃত্তিকার, ছড়াকার তিনিও তাঁর মতো করে এককভাবে চর্চা করতে পারেন। কিন্তু থিয়েটার চর্চাটা সামগ্রিকভাবে বহু মানুষের একত্রিত হওয়ার মাধ্যমে একটা শিল্প তৈরি হয়। ঠিক সেই কারণে দাঁড়িয়েই রুদ্র সায়ন্তীরা আসানসোল চর্যাপদের তত্ত্বাবধানে এই সময় দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চাইছি, এবং ব্যক্তিগত স্তরে আমাকেও ভীষণ ভাবিয়েছে ওদের যে বিষয়। এই সময়ে ভারতীয় থিয়েটারে বাংলা থিয়েটার, কলকাতাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী, এবং তা শুধু কলকাতার জন্য না, গোটা বাংলার সাংস্কৃতিক উৎকর্ষতাতেই কলকাতা এই শিরোপায় ভূষিত হয়েছে। একটা সময় বলা হতো বাংলা যা ভাবে, আজ বাংলা যা ভাবে, কাল গোটা ভারত তা ভাবে। কথাটা এই মুহূর্তে অন্য ক্ষেত্রে কতটা প্রযোজ্য সে বিষয়ে আমার বিশেষ ধারণা না থাকলেও সাংস্কৃতিক ক্ষেত্রে কথাটা তো অবশ্যই সঠিক, এবং বিশেষত থিয়েটারের জন্য সত্যি বাংলা আজকে যা ভাবে, গোটা ভারত তা কাল ভাবে। আমি আমার অন্যান্য প্রদেশের যে থিয়েটারের বন্ধুরা রয়েছেন এবং থিয়েটারের বিশিষ্ট জনেরা রয়েছে তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়েই বলছি, থিয়েটারের ক্ষেত্রে বাংলা আজও ভারতের পথপ্রদর্শক। সেটা প্রযোজনাগত দিক দিয়ে হোক, গবেষণাগত দিক দিয়ে হোক, পৃষ্ঠপোষকতায় হোক, এবং এমনকি থিয়েটারের উৎকর্ষতাতেও বাংলা অনেকটা এগিয়ে। এই জন্য বলছি, ভারতীয় থিয়েটারে বাংলাকে বাদ দিয়ে একটা ধারা বা একটা ক্ষেত্র, আর একদিকে বাংলার একটা ক্ষেত্র, এই দুটোর মধ্যে কোনো বিরোধ বা দ্বন্দ্ব আছে এমনটা কখনোই নয়, বা আমিও মনেও করি না এমন কোনো বিরোধ আছে বলে। কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যায়, প্রযোজনাগত দিক দিয়ে প্রথমে যদি আসি, সারা বাংলায় প্রতিদিন যে থিয়েটারের চর্চা হচ্ছে সেটা সামগ্রিকভাবে হয়তো বাংলাকে বাদ দিয়ে বাকি ভারতের অংশে এতটা হয়ে উঠছে না। এটা আমি আমার জ্ঞানও তো আমি বলছি, এবং খানিকটা দায়িত্ব নিয়েই বলছি। থিয়েটারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মানে থিয়েটারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদেরকে এর মধ্যে যুক্ত না করি, কারণ সেখানে তো একটা চর্চা হচ্ছে। কিন্তু তার বাইরে সারা দিনে একটু বাংলায় যে থিয়েটার চর্চা এখনো পর্যন্ত হয়ে আসছে, আমি যদি ধরে নিই যে অন্তত 16-17 মার্চ অব্দি যে কাজ হয়েছে 2020, সেটা কিন্তু অন্যান্য যে কোনো প্রদেশের কাছে ঈর্ষণীয়। কিন্তু শুধু প্রযোজনা করার জায়গায় দাঁড়িয়ে বা কত থিয়েটার রোজ হচ্ছে এটার উপর দাঁড়িয়ে তো একটা দলের বা একটা রাজ্যের থিয়েটারের মান নির্ধারণ করা যায় না। সেক্ষেত্রে দেখতে হবে প্রযোজনার পাশাপাশি থিয়েটারের অন্যান্য চর্চা প্রতিদিন কতটা হচ্ছে, অর্থাৎ থিয়েটারের গবেষণা কতটা হচ্ছে, বিনির্মাণ কতটা হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিনা। আমি এ কথা একবারও বলছি না যে শুধুমাত্র বাংলায় যারা থিয়েটার চর্চা করে তারাই প্রত্যেক দিন প্রচুর পরীক্ষা নিরীক্ষা করছেন, গবেষণা করছেন, অন্যান্য প্রদেশের কেউ করছেন না, এমনটা কখনোই নয়। কিন্তু আমি আমার অন্যান্য প্রদেশের যে বন্ধু বান্ধবরা আছে তাদের সঙ্গে
আমি যতটা কথা বলে জেনেছি বা বুঝেছি, বা এ পর্যন্ত আমি কাজ করতে গিয়ে অন্য প্রদেশের নাট্য ব্যক্তিত্ব এবং স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব যাদের সান্নিধ্যে আমি এসেছি, তাদের কাছ থেকে দেখে আমার যেটুকু বোধ হয়েছে বা আমি যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, তারা স্ব স্ব ক্ষেত্রে নিজেরা প্রতিষ্ঠিত। তাদের জ্বরের মধ্যে থেকেও তারা তাদের থিয়েটার চর্চাটাকে নিজেদের রাজ্যের বাইরে, গোটা দেশের মধ্যে, এমনকি দেশের বাইরে নিয়ে গিয়েও যেভাবে বিস্তার করেছেন, তার পরের প্রজন্ম ততটা কিন্তু করে উঠতে পারেননি। এই জন্যই বলছি, এবার এমনটা প্রশ্ন হতেই পারে, আপনি কি ভাই, মানে আমি কি অন্য প্রদেশের প্রায় সব নাট্য ব্যক্তিত্ব যারা আছেন বা প্রত্যেককে একদম নাম ধরে ধরে চিনি বা জানি তাদের কাজ সম্পর্কে? এমনটা নয়, কিন্তু সামগ্রিকভাবে যদি একটু খেয়াল করি তাহলে এটা বুঝতে অসুবিধে হয় না, বাংলা থিয়েটার চর্চায় যারা, আমি যদি অনুদানের কথাটা আসবো একটা অন্য ক্ষেত্রে দাঁড়িয়ে, বাংলায় যারা অনুদান পান না এরম দলের সংখ্যা যারা পায় তার প্রায় 3 গুণ থিয়েটার দলের সংখ্যা। সেক্ষেত্রে যারা আমাদের আগের প্রজন্ম বা তার আগের প্রজন্ম বা তারও আগের প্রজন্ম, আমি যদি একদম শিশির ভাদুরীর পরবর্তী অধ্যায় থেকে সৌম্য মিত্র, উৎপল দত্ত হয়ে এসে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারপরে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায় হয়ে পর্যন্ত আসি, এই প্রজন্মেরও পরের প্রজন্মে যারা আছেন বা তারও পরের প্রজন্ম এবং তার পরের প্রজন্ম আমরা এবং আমাদের পরের প্রজন্ম, তারাও নিয়মিত যে চর্চা করছেন, তারা তাদের অঞ্চলের বাইরে বেরিয়ে, অর্থাৎ তাদের মহল্লা ছেড়ে গোটা রাজ্যে, কেউ কেউ রাজ্যের বাইরে বেরিয়ে গোটা দেশে, এমনকি আমাদের পরের প্রজন্ম অনেকে আছেন যারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের থিয়েটারটাকে নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটা এই বাইরের রাজ্যের যেসব স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব আছেন, তাদের বাইরে তাদের একটা নিজস্ব গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। এইটা অতটা বিস্তার লাভ করেনি। সেটা যে কোনো কারণেই হতে পারে বাঙালির মধ্যে একটা সংস্কৃতি চর্চা করার প্রবণতা প্রায় জন্মলগ্ন থেকেই থাকে, কিছু ক্ষেত্রে পরিবেশগত ভাবেও থাকে। এমনিতেই তো বলা হয় না যে বাঙালি মানেই স্বভাব কবি, জন্ম থেকেই তার একটা কবিতা লেখার অভ্যাস তৈরি হয়ে যায়, বিপ্লব করার অভ্যাস তৈরি হয়ে যায়, সে যে কোনো কারণেই হোক না কেন। দেখো, থিয়েটারের এই এত প্রযোজনা, তার গুণগত মান নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আমি জাজমেন্টাল হতে চাই না, আমি বিশ্বাসও করি না। তার কারণ শিল্পের কোনো নির্দিষ্ট প্যারামিটার আছে বলে আমি বিশ্বাস করি না। প্রত্যেকের মতো করে চর্চা করছে, কে ঠিক করে দেবে এর থিয়েটারটাই সব থেকে ভালো বা এটা খুব খারাপ হলো? কারণ এর তো কোনো নির্দিষ্ট এরকম কোনো মিটারে ঠিক করা নেই যে এতটা হলে এত মার্ক হতে পারে। এর সব থেকে একটা ওন পারসেপশন, একটা সেলফ পারসেপশন। সেই পারসেপশনের উপর দাঁড়িয়ে আমরা কোনো সময় বলি এটা ভালো হলো বা এটা খারাপ হলো, কিন্তু সামগ্রিকভাবে তো ওই রকম একটা কিছু বলা সম্ভব নয় যে এর থিয়েটারটাই ঠিক থিয়েটার, ও যেটা করছে ওটা ভুল। তার যাপন বা চর্চা এটা নিয়ে বলা যেতে পারে, কিন্তু শিল্প যেটা তৈরি হলো সেই ভুল ঠিক, ওই জাজমেন্টাল হতে আমি রাজি নই এবং আমি সেটা করিও না। এখন কথা হচ্ছে, এই এত থিয়েটার যে হচ্ছে, এটা কেন হচ্ছে? এ নিয়ে বহু প্রশ্ন উঠেছে যে বাংলায় সব থেকে বেশি অনুদান পায় নাটকের দল, বেশ করে তারা ডিজার্ভ করে, তাই পায়। তাহলে মানে অন্য জায়গার লোক পায় না কেন? তারা চর্চা করে না বলতে হয়। এখন এটা ঠিকই হয়ে গেছে যে বাংলায় থিয়েটার করতে করতে একটা দল, বিভিন্ন এই একজন শিল্পী হঠাৎ করে একটা দল তৈরি করে নেয়, 3 বছর 4 বছর কাজ করার পরে একটা তার রেজিস্ট্রেশন তৈরি করে নিয়ে অনুদানের জন্য আবেদন করেন এবং সেটাই তার পেট চলে।
আরে আমি আবার একটু আগে যে কথাটা বললাম সেই কথাটা পুনরাবৃত্তি করব। বাংলার যত দল কেন্দ্রীয় সরকারের অনুদান পান, আমি 3 গুণ বলেছিলাম, সংখ্যাটা 4 থেকে 5 গুণ সম্ভবত। যারা পান না তারা থিয়েটারটা করেন কিসের টান, কি পাওয়ার আশায়? সামাজিক দায়বদ্ধতা, সমাজকে কিছু দেওয়ার ইচ্ছা এবং কিছু সৃষ্টির ইচ্ছা। এই তো সবাই শুধু অঙ্কে সরকারি অনুদান পাবো, তা দিয়ে থিয়েটার করবো, নিজের ক্ষুণ্ণবৃত্তি করবো, ব্যাস। এত সহজ নয়। এই কথাটা বলার একটাই কারণ, আমি বারবার যেটা ধরতে চাইছি, সারা দেশের তুলনায় বাংলায় থিয়েটারের চর্চাটা একটু হলেও বেশি হয়। এইটা আমার বলার বিষয়। এই লকডাউন অবস্থায় আমার বেশ কিছু থিয়েটারের বন্ধু বা থিয়েটারের বাইরেও অনেকে আমাকে প্রশ্ন করেছে। কেউ সরল বিশ্বাসী প্রশ্ন করেছে, কেউ আবার একটু খোঁচা দিতে প্রশ্ন করেছে, কেউ বা নিছক কৌতূহলে, থিয়েটার কি আর হবে? থিয়েটার হওয়া সম্ভব? কারণ বহুজন খবর পাওয়া গেছে থিয়েটারের সঙ্গে, মানে থিয়েটার শিল্পের সঙ্গে যুক্ত এমন অনেকেই অন্য পেশা বেছে নিয়েছেন। কেউ সবজি বিক্রি করছেন, কেউ সেলুনে চুল কাটছেন, কেউ বা ভ্যান রিক্সা টানছেন, কেউ মাছ ধরছেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এমন খবরও পেয়েছি টেলিভিশনে, অন্য রাজ্যের অবশ্য, যে একজন অভিনেত্রী বোধহয় সুইসাইডও করেছেন। সেখানেও একজন দুজন অভিনেতা, মানে স্বনামধন্য টেলিভিশনে সিরিয়াল করেন, তারা অন্যান্য এরকম সবজি বেচছেন, ফল বেচছেন। সেক্ষেত্রে আমাদের থিয়েটারের সঙ্গে যারা যুক্ত, মানে থিয়েটারের উপর নির্ভরশীল যারা, তাদের কি হবে? আমার তাদের কাছে একটা প্রশ্ন, যারা থিয়েটারের পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তারা কবে খুব স্বাচ্ছন্দ্য নির্ভর জীবনযাপন করেছেন, খুব সুখে দিন কাটিয়েছেন? এটা কি হয়েছে আদৌ? একজন দুজন মুষ্টিমেয়, এটা তো সব ক্ষেত্রেই থাকে, এটা ব্যতিক্রম বলেই ধরছি। কিন্তু সামগ্রিকভাবে যারা থিয়েটার শিল্পের সঙ্গে যুক্ত, আগেও কি সেটা ঘটেছে? শুধুমাত্র থিয়েটার করেন যারা, বা থিয়েটারের এই টেকনিশিয়ান যারা আছেন, আলোর, সেটের বা রূপসজ্জার কাজ করেন, পোশাকের কাজ করেন, এরা কবে খুব ভালো অবস্থায় ছিলেন? ভালো অবস্থায় থাকবেন না, খুব স্বাভাবিক স্বচ্ছন্দ জীবনযাপন করবেন না, এটা জেনেই তো তারা থিয়েটারে এসছেন। আর দ্বিতীয়ত, আমি এটাও মনে করি, মানব সভ্যতা যতদিন থাকবে, থিয়েটার ততদিন থাকবে। সে আমি থিয়েটারে থাকি বা নাই থাকি সেটা বড় কথা নয়, কারণ মানব সভ্যতা থিয়েটার ছাড়া বাঁচতে পারে না। এবং থিয়েটার কেন, আমি অভিনয়কে কেন্দ্র করেই কথাটা বলছি। তার কারণ আসলে তো সংকটের মধ্যেই তো থিয়েটারকে চেনা যায়। সংকট আর থিয়েটার হচ্ছে মুদ্রার এপিটোপিট। মানব সভ্যতা থাকলে সংকট থাকবেই, আর সংকট থাকলে থিয়েটার তৈরি হবে। তার কারণ সংকটেই একটা থিয়েটার তৈরি হয়, সেটাই থিয়েটারের কাঠামো, সেটাই থিয়েটারের ভেতরের কি বলবো পালস। কারণ একটা ঘুম ধরা রাষ্ট্রিক কাঠামোয় প্রথম কুঠারাঘাতটা করে থিয়েটার, সপাটে চটটা প্রথমে মারে থিয়েটার। তো সেই ব্যবস্থা যতদিন থাকবে ততদিন থিয়েটারটা থাকবে। তার আকার বদল হতে পারে, তার ধরন বদলে যেতে পারে, সে তো স্বাভাবিক। সময়ের নিরিখে থিয়েটার পাল্টাতে গেছে, সব শিল্পই পাল্টেছে, থিয়েটার তো পাল্টাতে বাধ্য। সে তার মতো করে চলার পথ ঠিক করে নেবে। তার কারণ থিয়েটারের একটা নিজস্ব শক্তি আছে, অদ্ভুত সে শক্তি, যার টানে খালি পেটে থাকা অবস্থাতেও অভুক্ত থাকা মানুষগুলোকেও টেনে আনে তার নিজের কেন্দ্রের দিকে, তাঁর ভর কেন্দ্রের দিকে। ঠিক একইভাবে সেই শক্তি দিয়েই সে নিজে চালিত হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এইবার আরেকটি অন্য বিষয়ে আসি।
এটা দিয়ে হয়তো এই আলোচনাটার ইতিও টানব। যে সময় আমরা এসে পড়লাম, অর্থাৎ এই কোভিড-19 এফেক্টেড একটা দীর্ঘ সময়, এটা কতদিন চলবে আমরা কেউ জানি না। কবে এর প্রতিষেধক আমরা হাতের সামনে পাবো তাও আমাদের কারোরই জানা নেই। কিন্তু থিয়েটারটা তার মতো করে চলবে, আর সেখানে নিজেদেরকে সেই চলার মধ্যে চালিত করতে চাইলে আমাদেরকেও নিশ্চয়ই বিকল্প ভাবতে হবে। বিকল্প কি? কিসের বিকল্প? কার বিকল্প? প্রশ্নটা এইখানে থাকে। এবার আমরা যারা মূলত প্রসেনিয়াম থিয়েটারটা করতাম, তাহলে একটা প্রসেনিয়ামে যত সংখ্যক মানুষজন আসতেন সেই থিয়েটার দেখতে, সেটা এক্ষুনি এই মুহূর্তে সম্ভব না। সেটা যখন সম্ভব নয়, তাহলে আমাদেরকে অন্য পরিসরে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ কোনো খোলা মেলা জায়গায়, অনেক ছড়ানো জায়গায়, খুব কম সংখ্যক মানুষকে নিয়ে থিয়েটারের কথা ভাবতে হবে। এখন এই ধরনের থিয়েটার তো হচ্ছে, আবহমান কাল ধরে চলছে। এখন বিভিন্ন নামে সেই থিয়েটারগুলো খ্যাত হয়েছে। থার্ড থিয়েটার, স্ট্রিট থিয়েটার, বা আরো একটু অন্যভাবে তৈরি হয়েছে স্পেস থিয়েটার, সাইট স্পেসিফিক থিয়েটার। এখন সেই ধরনের ভাবনা চিন্তা করতে হবে। ব্যক্তিগতভাবে এখানে আমার একটা সামান্য হলেও সুবিধে আছে। সুবিধে কি আছে? প্রসেনিয়াম থিয়েটারের সাথে সাথে আমার একটা এই ধরনের ইন্টিমেট থিয়েটার বা স্পেস থিয়েটার চর্চার একটা সূত্রপাত ঘটে গেছে। সেটা খুব সজ্ঞানে ঘটেছে, বেশ কয়েক বছর আগে ঘটেছে। আমি যখন সাইট স্পেসিফিক থিয়েটার যেভাবে করেছি, এই সাইট স্পেসিফিক থিয়েটারটা কিন্তু আমাদের বাংলার তুলনায় বাইরের যে বিশিষ্ট জনেরা আছে তারা অনেক বেশি চর্চা করেন, এটা বলতেই হয়। অতএব তাঁরা যারা করেন, তারা কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত সেইভাবে করে উঠি না বা করে উঠতে পারেনি, তাদের থেকে একটু এগিয়ে থাকলেন এই সময়ের নিরিখে দাঁড়িয়ে। এবং যারা এই পথনাটক বা অন্তরঙ্গ নাটকের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত, তারা করতে পারেন। এবার অন্তরঙ্গ নাটকের ক্ষেত্রে দাঁড়িয়েও আমার ভিতরে একটা প্রশ্ন আছে, কারণ অন্তরঙ্গ নাটকটা তো খুব অন্তরঙ্গভাবেই হয়। তো সেখানেও যদি এই সোশ্যাল ডিস্টেন্সিং এর মেনটেন করার ব্যাপার থাকে, তাহলে সেটাও কিভাবে কতটা সম্ভব হবে। তাহলে অন্তরঙ্গ নাটকটাও এই মুহূর্তে আমার জানি না কতটা হয়ে উঠতে পারবে। তাহলে বিকল্প হচ্ছে পথনাটক। মানুষজন একটু বড় জায়গায় নিয়ে গিয়ে করলে দূর থেকে হলেও যেভাবে খুশি দেখতে পাবে, খোলা মাঠে করা যেতে পারে। সাইট স্পেসিফিক থিয়েটার যদি এই সময় দাঁড়িয়ে সাইট স্পেসিফিক থিয়েটারের চর্চা আমাদের বাংলায় একটু প্রবল হারে শুরু হয়, তাহলে মনে হয় থিয়েটারের আর একটা অন্যরকম জায়গা নাট্যমতী দর্শক প্রত্যক্ষ করতে পারে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। খুব ভাবার মতো বিষয়, সত্যিই ভাবার মতো বিষয়। বাঙালির নাট্য আত্মবিশ্বাস কতটা, তা শ্রী অতনু সরকারের বক্তব্যে স্পষ্ট বোঝা গেল। কিন্তু আগামীকাল কার বক্তব্য শুনবো এবং তিনি ঠিক কি বলবেন তার একটু ঝলক এখন দেখে নি। আসুন। এরা থিয়েটার করে সার্ভাইভ করেছে, কিন্তু থিয়েটারের জগতে তো সবাই দেবশঙ্কর হালদার, সবাই গৌতম হালদার নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে থিয়েটারের উপর নির্ভর করে আমার সেই ট্যালেন্ট বা সেই যোগ্যতা নেই যে আমি আমার সংসার চালাতে পারি। এই খাতে অনুদান দিলে ওই খাতে আর অনুদান দেবে না। যদি ফেস্টিভ্যাল গ্রান্ট দেয় তাহলে প্রোডাকশন গ্রান্ট দেবে। এই তো নানা রকম মাঠ আছে, গ্রান্ট যেখানে দিতে চাইছে না ৬০০০ বাড়িয়ে কি করে আরো বেশি টাকা দেবে।
দেবেন না তো? তাহলে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় আসানসোল চর্যাপদ আয়োজিত অন্তর্জাল নাট্যালোচনায় আপনার সঙ্গে দেখা হচ্ছে শ্রী রাজীব বর্ধনের বক্তব্য নিয়ে। কিন্তু তিনি কোন বিষয়ে বলবেন, অর্থাৎ বিষয়ের ভিতরে তার প্রসঙ্গ কি হবে, তা আগামীকালই শুনে নেবেন। তাহলে ভালো থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন, নাট্যমে বা যায় ভাবতে শেষে খাবে স্যাটেলাইট মেকআপে স্পিরিট দামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশে আয় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছে ডানায় স্বপ্ন পাড়ি চর্যাপদ।